ভাবুন তো, আপনি একজন ইউএস মার্শাল একটি রহস্যময় দ্বীপের মানসিক হাসপাতালে তদন্ত করতে গেছেন। কিন্তু যতই তদন্ত এগোতে থাকে ততই বুঝতে পারেন এখানে কেউ সত্য বলছে না। চারিদিকে শুধু রহস্য, ষড়যন্ত্র আর এমন কিছু গোপন সত্য লুকিয়ে আছে যা আপনার পুরো পৃথিবীটাই বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব শাটার আইল্যান্ডের সম্পূর্ণ গল্প, যেখানে শেষ 10 মিনিটের টুইস্ট আপনার দেখা সবকিছু নিয়ে প্রশ্ন তুলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সত্যটা মিস করলে পুরো সিনেমার আসল অর্থই বুঝতে পারবেন না। সালটা 1954। ইউএস মার্শাল এডওয়ার্ড ড্যানিয়েলস তার নতুন পার্টনার চাককে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তদন্তের উদ্দেশ্যে রওনা দেয় শাটার আইল্যান্ডের দিকে। শাটার আইল্যান্ড ছিল এক নির্জন দ্বীপ, যেখানে অবস্থিত ছিল একটি মানসিক হাসপাতাল যার নাম অ্যাসপ্লে। এই হাসপাতালই দেশের সবচেয়ে বিপজ্জনক ও হিংস্র মানসিক রোগীদের রাখা হতো। তাদের অধিকাংশই ছিল খুনি, ভয়ঙ্কর অপরাধী এবং এমন সব মানুষ যাদের নিয়ন্ত্রণে রাখা ছিল অত্যন্ত কঠিন। এই রোগীদের মধ্যেই একজন মহিলা রোগী আগের দিন রহস্যজনকভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনার তদন্ত করতেই এডওয়ার্ড এবং চাককে এখানে পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর তারা শাটার আইল্যান্ডে পৌঁছে যায়, যেখানে তাদের সঙ্গে দেখা হয় অ্যাসপ্লিক হাসপাতালের ডেপুটি ওয়ার্ডেনের সঙ্গে। তিনি তাদের হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকেন। হাসপাতালে পৌঁছানোর আগেই এডওয়ার্ড লক্ষ্য করল পুরো হাসপাতালটি চারিদিক থেকে বিশাল উঁচু দেওয়াল দিয়ে ঘেরা আছে। সেই দেওয়ালের ওপরে ছিল বৈদ্যুতিক কাঁটাতারের বেড়া। দেখে মনে হচ্ছিল এটি কোনো হাসপাতাল নয়, বরং একটি উচ্চ নিরাপত্তার কারাগার। হাসপাতালের মেন গেটের সামনে ডেপুটি ওয়ার্ডেন এডওয়ার্ড ও চাকের কাছ থেকে তাদের অস্ত্র জমা নিয়ে নিলেন। এরপর তিনি হাসপাতাল সম্পর্কে বলতে শুরু করলেন। তিনি বললেন, এখানে মোট 3টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ড এ পুরুষ রোগীদের জন্য, ওয়ার্ড বি মহিলা রোগীদের জন্য, আর ওয়ার্ড সি তে রাখা হয় সবচেয়ে বিপজ্জনক ও হিংস্র রোগীদের। তাই অনুমতি ছাড়া ওয়ার্ড সি তে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি বিশেষ কোনো কারণে সেখানে যেতে হয় তাহলে আমরা অথবা হাসপাতালের প্রধান মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর কোলির উপস্থিতি বাধ্যতামূলক। এরপর ডেপুটি ওয়ার্ডেন তাদের পরিচয় করিয়ে দিলেন হাসপাতালের প্রধান মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর কোলির সঙ্গে। ডক্টর কলি ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র এবং হাসিখুশি স্বভাবের মানুষ। তিনি আন্তরিকভাবে এডওয়ার্ড ও চাককে স্বাগত জানালেন। এরপর তিনি নিখোঁজ রোগী সম্পর্কে বলতে শুরু করলেন। তার নাম র্যাচেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার স্বামী নিহত হওয়ার পর থেকেই তার মানসিক অবস্থা ভেঙে পড়ে। একদিন সে নিজের 3 সন্তানকে একটি হ্রদে ডুবিয়ে হত্যা করে। এরপর তাকে অ্যাসপ্লিক হাসপাতালে ভর্তি করা হয়। আমরা তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সে এখনো বিশ্বাসই করতে চায় না যে সে তার সন্তানদের হত্যা করেছে। তার ধারণা তার 3 সন্তান এখনো জীবিত। এমনকি সে এটাও মনে করে না যে সে কোনো মানসিক হাসপাতালে রয়েছে, বরং তার বিশ্বাস সে নিজের বাড়িতেই আছে। ডক্টর কোলি আরো বলেন, সে নিজের কল্পনায় এক সম্পূর্ণ আলাদা পৃথিবী তৈরি করে নিয়েছে, আর সেই পৃথিবীতে হাসপাতালের প্রতিটি রোগী এবং কর্মচারীও একটি করে চরিত্র। তার কাছে আমরা কেউ পোস্টম্যান, কেউ ডেলিভারি ম্যান, আবার কেউ দুধওয়ালা। এরপর তিনি বলেন, গতরাতে অবিশ্বাস্য এক উপায়ে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, বাইরে যাওয়ার সব পথও তালাবদ্ধ ছিল। জানলায় ছিল শক্ত লোহার শিক। সবকিছু দেখে মনে হচ্ছিল যেন সে কোনো ছায়ার মতো ঘরের ভেতর থেকেই অদৃশ্য হয়ে গেছে। এরপর ডক্টর কোলি এডওয়ার্ডকে র্যাচেলের একটি ছবি দেখালেন, কিন্তু ছবিটি দেখা মাত্রই এডওয়ার্ডের চোখের সামনে ভেসে উঠল এক ছোট্ট মেয়ের নিথর দেহ, যা আরো কয়েকটি লাশের মাঝখানে পড়েছিল। সেই দৃশ্যের সঙ্গে সঙ্গেই তার মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে গেল। এডওয়ার্ড জানালো তার সি সিকনেস রয়েছে। সমুদ্র পথে ভ্রমণ করলেই তার শরীর খারাপ হয়ে যায়। বিষয়টি জানার পর ডক্টর কোলি তাকে মাথা ব্যথার ওষুধ দিলেন। এরপর ডক্টর কোলি এডওয়ার্ড ও চাককে নিয়ে গেলেন র্যাচেলের রুমে। সেখানে তল্লাশি চালানোর সময় এডওয়ার্ড মেঝের নিচে লুকিয়ে রাখা একটি কাগজের টুকরো খুঁজে পেল। কাগজটিতে মাত্র 2 লাইন লেখা ছিল, দ্য ল অফ 4 এবং হু ইজ 67, অর্থাৎ 4-এর নিয়ম এবং 67 নম্বর ব্যক্তিটিকে। ডক্টর কোলি জানালেন, কাগজের লেখাগুলো র্যাচেলেরই হাতে লেখা, আর সেখানে লেখা এই 2 লাইন যেন কোনো ধাঁধার মতো। কিন্তু সেই ধাঁধার আসল অর্থ কি তা এখনো কেউ বুঝে উঠতে পারেনি। এডওয়ার্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। তার মনে হচ্ছিল এই ধাঁধার মাধ্যমেই র্যাচেল হয়তো কোনো গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চেয়েছিল। এরপর ডক্টর কোলি তাদের নিয়ে গেলেন হাসপাতালের কমন রুমে। তিনি বললেন, হাসপাতালের ভেতর থেকে বাইরে যেতে হলে প্রত্যেক রোগীকেই এমন কমন রুম দিয়ে যেতে হয়।
র্যাচেল যদি সত্যি হাসপাতাল থেকে বেরিয়ে থাকে তাহলে তাকেও এই পথেই যেতে হয়েছে। কিন্তু সমস্যাটা হলো, রাতে এই কমন রুম কখনোই ফাঁকা থাকে না। হাসপাতালের কয়েকজন কর্মচারী এখানেই বসে তাস খেলতেন, তাই কারো চোখ এড়িয়ে এখান দিয়ে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন রাতেও এখানেই অনেক মানুষ উপস্থিত ছিল, তবুও কিভাবে র্যাচেল কারো নজরে না পড়ে উধাও হয়ে গেল সেটা যেন এক রহস্য। সব কথা শুনে এডওয়ার্ডের সন্দেহ আরো গভীর হলো। তার মনে হলো হাসপাতালেরই কোনো একজন কর্মচারী র্যাচেলকে পালাতে সাহায্য করেছে, কারণ সম্পূর্ণ বন্ধ একটি ঘর থেকে কোনো মানুষের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই সে ডক্টর কোলিকে অনুরোধ করলো সেই রাতে ডিউটিতে থাকা প্রত্যেক কর্মচারীর ফাইল তাকে দেখাতে। কিন্তু ফাইলের কথা উঠতেই ডক্টর কোলির মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ফুটে উঠল। তিনি বললেন বিষয়টা নিয়ে তিনি ভেবে দেখবেন। এডওয়ার্ড বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত ডক্টর কোলি বললেন, এই মুহূর্তে আমি শুধু হাসপাতালের কর্মচারীদের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিতে পারি। আজ রাতের খাবারের পর আমি সবাইকে কমন রুমে এক জায়গায় করব। তখন আপনারা চাইলে তাদের জিজ্ঞাসা করতে পারবেন। ততক্ষণে আপনারা ডেপুটি ওয়ার্ডেনের সঙ্গে গিয়ে র্যাচেলকে খুঁজতে সাহায্য করুন। সেই সময় ডেপুটি ওয়ার্ডেন অন্য গার্ডদের নিয়ে পুরো দ্বীপ জুড়ে র্যাচেলের খোঁজ চালাচ্ছিলেন। এডওয়ার্ড ও চাক সেখানে গিয়ে যোগ দিল। ডেপুটি ওয়ার্ডেন বললেন, আমার বিশ্বাস র্যাচেল এখনো এই দ্বীপেই রয়েছে, কারণ গত রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় হয়েছিল। যদি সে সাঁতরে পালানোর চেষ্টা করত তাহলে উত্তাল ঢেউটাকে পাথরের সঙ্গে আছড়ে ফেলত, আর তার লাশ নিশ্চয়ই সমুদ্র তীরে ভেসে উঠত। তাই আমার ধারণা সে এখনো এই দ্বীপেই কোথায় লুকিয়ে আছে। কিন্তু পুরো দ্বীপ তন্ন তন্ন করে খুঁজেও তারা র্যাচেলকে খুঁজে পেল না। ঠিক তখনই এডওয়ার্ডের চোখে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো লাইট হাউসের দিকে। আশ্চর্যের বিষয়, সেখানে দুজন সশস্ত্র গার্ড পাহারা দিচ্ছিল। এডওয়ার্ড ডেপুটি ওয়ার্ডেনকে লাইট হাউসটির ব্যাপারে জিজ্ঞাসা করল। ডেপুটি ওয়ার্ডেন উত্তর দিলেন, ওটা শুধু একটা পুরনো লাইট হাউস। এখন সেখানে সুয়েজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে, যেখানে নোংরা পানি পরিশোধন করা হয়। আমার লোকেরা ওটারও প্রতিটি কোণা খুঁজে দেখেছে, কিন্তু র্যাচেল সেখানে নেই। তবুও একটি সাধারণ সুয়েজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে সশস্ত্র গার্ডেরা পাহারা এডওয়ার্ডের কাছে খুবই অস্বাভাবিক মনে হলো। কিন্তু আপাতত সে সেই বিষয়টি মাথা থেকে সরিয়ে র্যাচেলকে খুঁজে বের করার দিকেই মনোযোগ দিল। এদিকে সন্ধ্যা নেমে এলো, তাই এডওয়ার্ড ও চাক হাসপাতালে ফিরে গেল। রাতে তারা কমন রুমে পৌঁছালো। সেখানে হাসপাতালের সমস্ত কর্মচারী একত্রিত হয়েছিল। এডওয়ার্ড একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রশ্ন করার পরও এমন কোনো তথ্য পাওয়া গেল না যা তাদের র্যাচেলের কাছে পৌঁছে দিতে পারে। তাদের জিজ্ঞাসা করার সময় এডওয়ার্ড জানতে পারল র্যাচেলের চিকিৎসার দায়িত্বে ছিলেন ডক্টর শিহান। এডওয়ার্ড সঙ্গে সঙ্গেই তার সঙ্গে দেখা করতে চাইল, কিন্তু ডক্টর কোলি জানালেন ডক্টর শিহান আজ সকালেই ছুটিতে চলে গেছেন। এই কথা শুনে এডওয়ার্ড এবং চাক দুজনেই বিরক্ত হয়ে উঠল, কারণ একজন এত গুরুত্বপূর্ণ ডক্টর ঠিক সেই সময় ছুটিতে চলে গেছেন যখন তার রোগী মাত্র একদিন আগেই রহস্যজনকভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে। এডওয়ার্ড কঠোর গলায় ডক্টর কোলিকে বলল, আমি এখনই ডক্টর শিহানের সঙ্গে কথা বলতে চাই। ডক্টর কোলি সঙ্গে সঙ্গে রেডিওর মাধ্যমে ডক্টর শিহানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার চেষ্টা করেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা গেল না। কিছুক্ষণ পর ডক্টর কোলি এডওয়ার্ড ও চাককে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নিয়রিং। ডক্টর নিয়রিং ছিলেন জার্মানির মানুষ, তবে তিনি বহু বছর ধরে অ্যাসপ্লিক হাসপাতালে কাজ করছেন। ডক্টর নিয়রিং যে জার্মান এটা জানতেই এডওয়ার্ডের মুখ গম্ভীর হয়ে গেল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে একজন সৈনিক হিসাবে জার্মানিতে যুদ্ধ করেছে। সেখানে নিজের চোখে সে নাৎসিদের নির্মম গণহত্যা দেখেছিল। তাদের সেই নিষ্ঠুরতা আজও তার স্মৃতিতে দুঃস্বপ্নের মতো রয়ে গেছে। তাই জার্মানদের প্রতি তার মনে এক গভীর ঘৃণা জন্মেছিল। কিছুক্ষণ কথাবার্তার পর এডওয়ার্ড আবারও তদন্তের স্বার্থে হাসপাতালের সব স্টাফ সদস্যের ফাইল দেখতে চাইল, কিন্তু ডক্টর নিয়রিং সোজাসুজি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দিল। এতে এডওয়ার্ড প্রচণ্ড রেগে গেল। সে রাগের সঙ্গে বলল, আমি এই মুহূর্তেই তদন্ত বন্ধ করে দিচ্ছি। আপনারা আমাকে সাহায্য করার বদলে বারবার বাধা দিচ্ছেন। আমি সবকিছু নিয়ে একটি রিপোর্ট তৈরি করব এবং সেটি সরাসরি FBI এর হাতে তুলে দেব। এরপর আপনাদের কি হবে সেটা আপনারাই সামলাবেন। আমরা কালই শাটার আইল্যান্ড ছেড়ে চলে যাব। এই কথা বলি এডওয়ার্ড ও চাক ডক্টর কোলির বাড়ি থেকে বেরিয়ে এলো। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল হাসপাতালের কোয়ার্টারে। সেই রাতে এডওয়ার্ড একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী ডোলোরেস।
যে 2 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে। ডলোরেস শান্ত গলায় বলল, এডওয়ার্ড, তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ র্যাচেল কোথাও যায়নি, সে এখনো এখানেই আছে, আর অ্যান্ড্রু লেডিসও এখানেই আছে। হঠাৎই এডওয়ার্ডের ঘুম ভেঙে গেল। সে জানালার বাইরে তাকিয়ে দেখল বাইরে ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা এক হাসপাতাল কর্মচারী বলল, এমন ঝড়ের মধ্যে কোনো ফেরি চলবে না, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনাদের এই দ্বীপেই থাকতে হবে। ডলোরেসের কথাগুলি আবার এডওয়ার্ডের মাথায় ঘুরতে লাগলো। হয়তো তার নিজের অন্তরই তাকে বোঝানোর চেষ্টা করছিল র্যাচেলের রহস্যের সমাধান না করে এই দ্বীপ ছেড়ে যাওয়া উচিত হবে না। কিছুক্ষণ পর এডওয়ার্ড ও চাক আবার ডক্টর কোলির কাছে গেল। এডওয়ার্ড বলল, আমি সেই সব রোগীদের সঙ্গে কথা বলতে চাই যাদের সঙ্গে র্যাচেলের যোগাযোগ ছিল, হয়তো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। এই কথা শুনে ডক্টর কোলির মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল, তবুও অনিচ্ছা সত্ত্বেও তিনি অনুমতি দিলেন। এরপর এডওয়ার্ড ও চাক একে একে রোগীদের জিজ্ঞাসাবাদ শুরু করলো। কিন্তু এডওয়ার্ড একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। প্রতিটি রোগী র্যাচেল সম্পর্কে ঠিক একই কথা বলেছে, যে কথাগুলো সে আগে ডক্টর কোলির মুখে শুনেছিল। মনে হচ্ছিল যেন সবাইকে আগে থেকেই একই গল্প মুখস্থ করিয়ে রাখা হয়েছে। এমন সময় এডওয়ার্ডের দেখা হলো এক মহিলা রোগীর সঙ্গে, যার নাম ছিল মিসেস কিয়ার্স। জিজ্ঞাসার সময় এডওয়ার্ড তখন ডক্টর সিহানের কথা তুলল। তখনই মিসেস কিয়ার্সের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, ডক্টর সিহান খুবই ভালো মানুষ। এরপর তিনি চাকের কাছে এক গ্লাস জল চাইলেন। চাক জল আনতে যেতেই মিসেস কিয়ার্স দ্রুত এডওয়ার্ডের হাতের ডায়েরিটি হাতে নিয়ে তাতে কিছু লিখে দিলেন। এডওয়ার্ড লেখাটি পড়তেই তার মুখের রং পাল্টে গেল। চাক ফিরে আসার আগেই সে দ্রুত ডায়েরিটি নিজের কোটের পকেটে লুকিয়ে ফেলল। এরপর চাক জল নিয়ে ফিরে এলো। সবশেষে এডওয়ার্ড মিসেস কিয়ার্সকে আরেকটি প্রশ্ন করল, আপনি কি কখনো অ্যান্ড্রু লেডিস নামে কোনো রোগীর সঙ্গে দেখা করেছেন? এই নাম শুনেই মিসেস কিয়ার্স স্পষ্টভাবে ভয় পেয়ে গেলেন। কাঁপা গলায় তিনি বললেন, না, আমি এই নাম আগে কখনো শুনিনি। এই কথা বলেই তিনি উঠে দাঁড়ালেন এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। জিজ্ঞাসাবাদ শেষ করে এডওয়ার্ড ও চাক বাইরে এসে এখনো পর্যন্ত পাওয়া তথ্যগুলি নিয়ে আলোচনা করতে লাগলো। কিন্তু এতক্ষণেও তাদের হাতে কোনো শক্ত প্রমাণ বা গুরুত্বপূর্ণ সূত্র আসেনি। হঠাৎ চাক এডওয়ার্ডকে জিজ্ঞাসা করলো, বস, মিসেস কিয়ার্স যখন আপনাকে জল আনতে পাঠিয়েছিলেন তখন কি তিনি আপনাকে কিছু বলেছিলেন? প্রথমে এডওয়ার্ড একটু দ্বিধায় পড়ে গেল। তারপর সে নিজের ডায়েরিতে বের করে চাককে দেখালো। সেখানে মাত্র একটি শব্দ লেখা ছিল, রান, অর্থাৎ পালিয়ে যাও। এই মেসেজটি দেখে এডওয়ার্ডের মনে হলো মিসেস কেয়ার্স হয়তো তাকে কোনো ভয়ঙ্কর বিপদের ব্যাপারে সতর্ক করতে চেয়েছিল। এরপর চাক আবার প্রশ্ন করলো, বস, এই অ্যান্ড্রু লেডিস আসলে কে? আপনি তো প্রায় প্রত্যেক রোগীকেই তার সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। এডওয়ার্ড গভীর নিঃশ্বাস নিয়ে বলল, অ্যান্ড্রু লেডিস সেই লোক যে আমার ফ্ল্যাটে আগুন লাগিয়েছিল, আর সেই আগুনেই আমার স্ত্রী ডোলারেস মারা গিয়েছিল। কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় সে শাস্তি এড়িয়ে যায়। তবে আমি তাকে ছেড়ে দেওয়ার মানুষ ছিলাম না। সে আরো বলে, কিছুদিন পরে সংবাদপত্রে পড়লাম নিজের ভুলের কারণে সে একটি স্কুলে আগুন লাগিয়ে দেয় এবং 2জন মানুষকে হত্যা করে। এরপর তাকে জেলে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে অ্যাসপ্লিক হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তারপর থেকেই সে যেন হাওয়ার মতো মিলিয়ে যায়। তার কোনো রেকর্ডই আর খুঁজে পাওয়া যায় না, যেন অ্যান্ড্রু লেডিস নামে কোনো মানুষ পৃথিবীতে ছিলই না। এরপর এডওয়ার্ড বলতে শুরু করলো, লেডিসকে খুঁজে বের করার জন্য আমি অ্যাসপ্লিক হাসপাতাল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করি। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ এই হাসপাতাল নিয়ে মুখ খুলতে রাজি ছিল না। এই তদন্তের সময় আমার পরিচয় হয় জর্জ নয়েস নামে এক কয়েদির সঙ্গে। সে ডেডহ্যাম কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছে। জর্জ তাকেই জানিয়েছিল প্রায় 1 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে অ্যাসপ্লিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1 বছর পর তাকে সুস্থ ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পর সে 3জন মানুষকে হত্যা করে, যেন হাসপাতাল তাকে সুস্থ করার বদলে আরো বেশি পাগল বানিয়ে দিয়েছিল। এডওয়ার্ড বলল, আদালতে জর্জের আইনজীবী তাকে আবার মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছিলেন, যাতে তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু জর্জ নিজেই বিচারকের কাছে মৃত্যুদণ্ড ভিক্ষা চেয়েছিল। শেষ পর্যন্ত বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এখনো সে ডেডহ্যাম কারাগারেই বন্দী রয়েছে। কিন্তু জর্জ আমাকে যা বলেছিল তাতে আমার বিশ্বাস হয়েছে যে অ্যাসপ্লিক হাসপাতালে রোগীদের ওপর গোপনে নানা ধরনের মানব পরীক্ষা চালানো হচ্ছে। আমার ধারণা অ্যান্ড্রু লেডিসের ওপরও ঠিক এমন কিছু করা হয়েছে, আর সেই কারণেই তার সব রেকর্ড মুছে ফেলা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সরকার নিজেই এই অবৈধ পরীক্ষাগুলোর জন্য অ্যাসপ্লিককে অর্থ দান করে।
যদি আমি অ্যান্ড্রু লেরিসকে খুঁজে পাই তাহলে পুরো হাসপাতালের মুখোশ খুলে দিতে পারবো। এডওয়ার্ডের কথা শুনে চাক পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। 2 মিনিট চুপ থেকে সে বলল, একবার ভেবে দেখুন তো, আপনি এই হাসপাতালের গোপন সত্য ফাঁস করার পরিকল্পনা করলেন, আর ঠিক সেই সময়ে অ্যাসপিলিক থেকে এক রোগী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। তারপর সেই তদন্তের দায়িত্ব দেওয়া হলো আপনাকে। এটা কি খুব অদ্ভুত নয়? চাক আরও বলল, চারিদিকে বৈদ্যুতিক বেড়া, প্রতিটি কোণায় কড়া নিরাপত্তা। এমন জায়গা থেকে কোনো রোগীর পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আর র্যাচেল তো বন্ধ ঘর থেকেই উধাও হয়ে গেছে। বলুন তো, এখনো পর্যন্ত কি আমরা র্যাচেলের এখানে আছে এমন একটা নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছি? যদি এখানে আদেও র্যাচেল নামে কেউ নাই থাকে, বস, আমার মনে হচ্ছে আপনাকে পরিকল্পনা করেই এখানে ডেকে আনা হয়েছে। এটা একটা ফাঁদ, যাতে আপনি এই হাসপাতালের গোপন সত্য কখনোই প্রকাশ করতে না পারেন। চাকের এই কথা শুনে এডওয়ার্ড হতভম্ব হয়ে গেল, কারণ এতক্ষণে প্রথমবারের মতো তার মাথায় এই সম্ভাবনাটাও এলো। ঠিক সেই সময় ডক্টর কোলির কাছ থেকে খবর এলো, তারা দুজনেই সব আলোচনা থামিয়ে ডক্টর কোলির সঙ্গে দেখা করতে রওনা দিল। এডওয়ার্ড আর চাক যখন মিটিং রুমে পৌঁছালো, তখন সেখানে হাসপাতালের অন্য ডক্টররা ঝড় ও প্রবল বৃষ্টির কারণে তৈরি হওয়া বিপদ নিয়ে আলোচনা করছিল। তাদের সবচেয়ে বড় চিন্তা ছিল, যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি হবে, কারণ বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, আর তখন বিপজ্জনক মানসিক রোগীরা নিজেদের জেল থেকে বেরিয়ে আসবে। তবে ডক্টর কোলি সবাইকে আশ্বস্ত করে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছে ব্যাকআপ জেনারেটর রয়েছে, তাই বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সচল থাকবে। তখন ডক্টর নেওয়ারিং বলেন, কিন্তু যদি ব্যাকআপ জেনারেটরও বিকল হয়ে যায় তাহলে ভেতরে সব বন্দি 66 জন রোগীর একসঙ্গে বাইরে বেরিয়ে আসবে, তখন তাদের সামলানো প্রায় অসম্ভব হয়ে যাবে। বিশেষ করে ওয়ার্ড সি এর রোগীরা সবচেয়ে বিপজ্জনক, তারা আমাদের সবার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। 66 জন রোগী, এই কথাটা শুনি এডওয়ার্ড থমকে গেল। তার মাথায় সঙ্গে সঙ্গে ভেসে উঠল র্যাচেলের সেই রহস্যময় নোট, হু ইজ 67, অর্থাৎ 67 নম্বর কে। এডওয়ার্ডের মনে সন্দেহ জাগলো, তাহলে কি 67 আসলে কোনো রোগীর ইঙ্গিত? ডক্টরদের হিসাব অনুযায়ী হাসপাতালে মোট 66 জন রোগী রয়েছে। তাহলে কি র্যাচেল বোঝাতে চেয়েছিল এখানে আরও একজন রোগী আছে, যার অস্তিত্বের কোনো সরকারি রেকর্ড নেই? এডওয়ার্ড এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু ডক্টর কোলি তার কথা কেটে দিয়ে বললেন, ডেপুটি ওয়ার্ডেন কি আপনাকে বলেননি র্যাচেলকে খুঁজে পাওয়া গেছে? এই কথা শুনে এডওয়ার্ড ও চাক দুজনেই অবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে ডক্টর কোলির সঙ্গে র্যাচেলের সেলের দিকে রওনা দিল। এডওয়ার্ডের বিশ্বাস ছিল তার সব প্রশ্নের উত্তর এবার র্যাচেলের কাছ থেকেই পাওয়া যাবে। সেলে পৌঁছে সে র্যাচেলের সঙ্গে কথা বলার চেষ্টা করলো। শুরুর দিকে র্যাচেল খুবই ভীতু ছিল, কিন্তু ডক্টর কোলি যখন বললেন যে এরা দুজন পুলিশ অফিসার, তখন সে ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। এডওয়ার্ড জিজ্ঞাসা করলো, গতকাল তুমি কি করেছিলে? র্যাচেল শান্ত গলায় বলল, সকালে ব্যায়াম করেছি, তারপর বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছি, তাদের স্কুলে পাঠিয়েছি, এরপর আমি সমুদ্রে অনেক দূর পর্যন্ত সাঁতার কাটতে গিয়েছিলাম। এই পর্যন্ত বলেই সে হঠাৎ চুপ করে গেল, কারণ এর পরের ঘটনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এরপর সে নিজের 3 সন্তানকে হত্যা করেছিল। পরের মুহূর্তেই র্যাচেল নিয়ন্ত্রণ হারিয়ে এডওয়ার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আশেপাশে থাকা হাসপাতালের কর্মীরা তাকে দ্রুত ধরে ফেলল। র্যাচেলের এই অবস্থা দেখে এডওয়ার্ড বুঝে গেল তার কাছ থেকে কোনো কাজে লাগার মতো তথ্য পাওয়া সম্ভব নয়, তাই সে চাককে নিয়ে সেখান থেকে বেরিয়ে। এরপর তারা ডক্টর কোলির অফিসে গেল, কিন্তু ঠিক তখনই এডওয়ার্ডের মাথায় আবার তীব্র যন্ত্রণা শুরু হলো। ডক্টর কোলি তাকে সঙ্গে সঙ্গে মাথা ব্যথার ওষুধ দিলেন এবং হাসপাতালের বেসমেন্টে পাঠিয়ে দিলেন। সেখানে খারাপ আবহাওয়ার কারণে হাসপাতালের অন্য কর্মীরা উপস্থিত ছিল। এডওয়ার্ডকে একটি বিছানায় শুইয়ে বিশ্রাম নিতে বলা হলো। চোখ বন্ধ করতেই তার অতীতের দুঃস্বপ্ন আবার ফিরে এলো। স্বপ্নে সে নিজেকে দেখতে পেল একটি নাৎসি বন্দি শিবিরে, চারিদিকে শুধু মানুষের লাশের স্তূপ, আর সেই লাশের মাঝেই পড়ে আছে র্যাচেলের নিথর দেহ। তার গায়ে জড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ের মৃতদেহ। হঠাৎ সেই ছোট্ট মেয়েটি চোখ খুলে এডওয়ার্ডের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের বাঁচালেন না কেন? আপনি সময় মতো এলেন না কেন? মেয়েটির প্রশ্নের কোনো উত্তর এডওয়ার্ড দিতে পারল না। পরের মুহূর্তেই দৃশ্য বদলে গেল। সে নিজেকে একটি বাড়ির ভেতরে দেখতে পেল। সেখানে দাঁড়িয়ে আছে র্যাচেল, আর মেঝেতে পড়ে আছে 3টি শিশুর নিথর দেহ। এরা ছিল র্যাচেলেরই সন্তান, যাদের সে নিজ হাতে হত্যা করেছিল। তাদের মধ্যে ছিল সেই ছোট্ট মেয়েটি, যাকে একটু আগেই সে লাশের স্তূপের মধ্যে দেখেছিল। এডওয়ার্ড ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। তার চোখ ভিজে উঠল। কাঁপা গলায় সে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে দেরি হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ এডওয়ার্ডের ঘুম ভেঙে গেল। সে ধরপড় করে উঠে বসল।
কয়েক মুহূর্ত আগের সেই অদ্ভুত ও ভয়াবহ স্বপ্ন তাকে গভীরভাবে নাড়া দিয়ে গেল। এডওয়ার্ড কিছুতেই বুঝতে পারছিল না সেই ছোট্ট মেয়েটি বারবার তার স্বপ্নে কেন ফিরে আসছে। ঠিক তখনই সে লক্ষ্য করলো পুরো হাসপাতাল জুড়ে চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে। চাক দৌড়ে এসে বলল, খারাপ আবহাওয়ার কারণে বিদ্যুৎ চলে গেছে। শুধু তাই নয়, ব্যাকআপ জেনারেটরও কাজ করছে না, তাই পুরো হাসপাতালেই হুলস্থুল অবস্থা। এডওয়ার্ড আর চাক বাইরে বেরিয়ে দেখলো অনেক রোগী ইতিমধ্যেই নিজেদের সেল থেকে বেরিয়ে এসেছে। হাসপাতালের সব কর্মচারী আর নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। এই সুযোগ দেখে চাক এডওয়ার্ডকে বলল, বস, এই সুযোগ নিয়ে যদি আমরা ওয়ার্ড সিতে ঢুকে পড়ি, হয়তো সেখানে অ্যান্ড্রু লেডিসকে খুঁজে পাবো। এডওয়ার্ডও পরিকল্পনাটা পছন্দ করলো। দুজনেই ওয়ার্ড সি এর দিকে এগিয়ে গেল। তারা হাসপাতালের কর্মীদের মতোই ইউনিফর্ম পরেছিল, তাই কেউ তাদের আটকায়নি। কোনো সন্দেহ ছাড়াই তারা ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই তাদের সঙ্গে এক নিরাপত্তা রক্ষীর দেখা হলো। সে বলল, আমরা বেশিরভাগ রোগীকেই আবার সেলে বন্দি করতে পেরেছি, কিন্তু কয়েকজন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। যদি তাদের কাউকে দেখতে পান তাহলে নিজেরা আটকানোর চেষ্টা করবেন না, না হলে প্রাণও যেতে পারে। এই কথা বলে সে দ্রুত সেখান থেকে চলে গেল। কিছু দূর এগোতেই হঠাৎ একজন রোগী তাদের সামনে এসে পড়ল। এডওয়ার্ডকে দেখা মাত্রই লোকটা দৌড়ে পালাতে শুরু করলো। এডওয়ার্ডের মনে হলো এই হয়তো অ্যান্ড্রু লেডিস। এক মুহূর্ত দেরি না করে সে লোকটার পিছু নিল। তাকে ধাওয়া করতে করতে এডওয়ার্ড সিঁড়ির কাছে পৌঁছে গেল। হঠাৎ পিছন থেকে সেই উন্মাদ রোগী ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরল। ঠিক তখনই কোথা থেকে চাকের চিৎকার শোনা গেল। সেই আওয়াজে রোগীটির মনোযোগ অন্যদিকে চলে গেল। সুযোগ বুঝে এডওয়ার্ড পাল্টা আঘাত করলো। লোকটিকে আহত করে মাটিতে ফেলে তার গলা চেপে ধরলো। কিন্তু ভালো করে মুখ দেখতেই এডওয়ার্ড বুঝতে পারলো লোকটি অ্যান্ড্রু লেডিস নয়। ঠিক তখনই চাক একজন নিরাপত্তা রক্ষীকে নিয়ে সেখানে এসে পৌঁছালো। নিরাপত্তা রক্ষী চাকের সাহায্যে আহত রোগীটিকে নিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর এডওয়ার্ড একাই ওয়ার্ড সি এর অন্ধকার ভয়ঙ্কর সেলগুলোর মধ্যে অ্যান্ড্রু লেডিসকে খুঁজতে শুরু করলো। সে খুব সতর্কভাবে একের পর এক সেল পরীক্ষা করছিল। হঠাৎই তার কানে এলো একজন রোগী বারবার লেডিস লেডিস বলে বিড়বিড় করছে। এডওয়ার্ড ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি লেডিস? প্রশ্নটা শুনেই লোকটি অদ্ভুতভাবে হেসে উঠল। এরপর সে ধীরে ধীরে উঠে এডওয়ার্ডের দিকে এগিয়ে এলো। লোকটিকে স্পষ্ট দেখতে পেয়ে এডওয়ার্ড অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, জর্জ নয়েস। এই সেই ব্যক্তি যার সঙ্গে এডওয়ার্ডের ডেডহ্যাম কারাগারে দেখা হয়েছিল। আর তিনিই প্রথম এডওয়ার্ডকে অ্যাসপ্লিক হাসপাতালে চলা গোপন মানব পরীক্ষার কথা বলেছিলেন। জর্জকে এখানে দেখে এডওয়ার্ড পুরোপুরি অবাক হয়ে গেল। সে লক্ষ্য করলো জর্জের মুখ জুড়ে গভীর আঘাতের দাগ। দেখে মনে হচ্ছিল তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। নিজের ক্ষতগুলো দেখিয়ে জর্জ বলল, এই আঘাতগুলোর জন্যই তুমি দায়ী। তোমার কারণেই ওরা আমাকে আবার এখানে বন্দি করেছে। সে আরও বলল, ওরা এখন তোমার সঙ্গে খেলা খেলছে। তোমার মনে হচ্ছে তুমি তদন্ত করছো, কিন্তু সত্যি বলতে সবকিছু আগেই পরিকল্পনা করা হয়েছে। এডওয়ার্ড মাথা নেড়ে বলল, না জর্জ, তুমি ভুল ভাবছো। জর্জ তার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ভুল? তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। এখানে আসার পর থেকে এক মুহূর্তের জন্য তুমি কি একা ছিলে? এডওয়ার্ড উত্তর দিল, না, সবসময় আমার পার্টনার চাক আমার সঙ্গে ছিল। জর্জ আবার বলল, তার সঙ্গে কি তুমি আগে কখনো কাজ করেছো? এডওয়ার্ড চুপ করে রইল। জর্জ ধীরে ধীরে বলল, না, করনি, কারণ তোমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এটা একটা সাজানো খেলা, আর তুমি সেই খেলার মোহর। এরপর সে আরও বলল, আর তুমি অ্যান্ড্রু লেডিসকে এত মরিয়া হয়ে খুঁজছো কেন? কারণ তুমি এখনো ডোলোরসকে ভুলতে পারোনি, তাই না? যতদিন তুমি ডোলোরসকে ভুলতে না পারবে ততদিন তুমি অ্যান্ড্রু লেডিসের পেছনে ছুটে বেড়াবে, আর এই দ্বীপ থেকে কোনোদিনই বের হতে পারবে না। এডওয়ার্ড ধীর গলায় বলল, আমি ডোলোরসকে ভুলতে পারবো না জর্জ। এই কথা শুনে জর্জের মুখে হতাশার ছাপ ফুটে উঠল। সে বলল, যদি তুমি সত্যিই অ্যান্ড্রু লেডিসকে খুঁজে পেতে চাও তাহলে সে এই ওয়ার্ডে নেই, তাকে তুমি লাইট হাউসেই পাবে। এডওয়ার্ড জর্জকে কথা দিল সে তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এরপর সে অ্যান্ড্রু লেডিসের খোঁজে লাইট হাউসের দিকে রওনা দিল। ফিরে আসার পথে তার সঙ্গে আবার চাকের দেখা হলো। কিন্তু জর্জের কথাগুলো ইতিমধ্যেই এডওয়ার্ডের মনে চাকের প্রতি সন্দেহের বীজ বপন করে দিয়েছিল। সে চাককে জিজ্ঞাসা করলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? চাক উত্তর দিল, যে রোগীটাকে তুমি আহত করেছিলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেই সময় আমি গোপনে রোগীদের রেকর্ডও দেখে নিয়েছি। এরপর চাক এডওয়ার্ডকে একটি কাগজ দেখালো। ওটা ছিল পেশেন্ট নাম্বার 67 এর ইনটেক ফর্ম।
ইনটেক ফর্ম হলো সেই নথি যেখানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সমস্ত তথ্য লেখা থাকে। কাগজটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই হাসপাতালে সত্যি একজন 67 নম্বর রোগী রয়েছে। চাক সেই কাগজটি অ্যাডওয়ার্ডের হাতে তুলে দিল, কিন্তু তখন অ্যাডওয়ার্ডের একটা লক্ষ্য লাইট হাউসে পৌঁছানো। সে চাককে বলল, এটা আমি পরে করব, এখন আমাকে লাইট হাউসে যেতে হবে। এই কথা বলে সে এগিয়ে যেতে লাগলো। চাক তাকে থামানোর চেষ্টা করলো, কারণ তখন সন্ধ্যা নেমে আসছিল আর লাইট হাউসে যেতে হলে বিপজ্জনক পাহাড়ি পথ পেরোতে হবে। কিন্তু চাকের এই বাধা অ্যাডওয়ার্ডের সন্দেহকে আরো গভীর করে তুলল, তাই সে চাককে সঙ্গে যেতে নিষেধ করলো। এরপর একাই জঙ্গলের পথ ধরে লাইট হাউসের দিকে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারলো এই পথ দিয়ে লাইট হাউসে পৌঁছানো প্রায় অসম্ভব। ক্লান্ত হয়ে সে আবার সেই জায়গায় ফিরে এলো যেখানে কিছুক্ষণ আগে চাক দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে ফিরে এসে সে দেখলো চাক নেই। এডওয়ার্ড নিচের দিকে তাকাতেই তার চোখ আতঙ্কে বড় হয়ে গেল। নিচে একটি পাথরের ওপর চাক পড়ে আছে। এটা থেকে এডওয়ার্ড দ্রুত পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করলো, কিন্তু সেখানে পৌঁছে সে দেখলো চাকও নেই। চারিদিকে খুঁজতে গিয়ে এডওয়ার্ডের চোখে পড়লো পাহাড়ের পাথরে ফাঁকে একটি ছোট্ট গুহা। গুহার ভেতরে ক্ষীণ আলো বেরিয়ে আসছিল। সাবধানে ভেতরে ঢুকতেই সে দেখতে পেল সেখানে চাক নয়, বরং এক অচেনা নারী লুকিয়ে আছে। প্রথমে মহিলাটি এডওয়ার্ডকে দেখে ভয় পেয়ে গেল, কিন্তু এডওয়ার্ড তখন জানালো সে একজন ইউএস মার্শাল। তখন তিনি তাকে ভেতরে আসতে দিলেন। এডওয়ার্ড জিজ্ঞাসা করলেন, আপনি কে? মহিলাটি উত্তর দিলেন, আমার নাম র্যাচেল সোলান্ডো। এই কথা শুনে এডওয়ার্ড অবাক হয়ে গেল, কারণ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগীর নামও ছিল র্যাচেল সোলান্ডো। এডওয়ার্ডের প্রশ্নের উত্তরে মহিলাটি বললেন, আমি আসল র্যাচেল সোনাল্ডো, আর একসময় আমি নিজেও অ্যাসপ্লিক হাসপাতালে ডক্টর হিসাবে কাজ করতাম। এই কথা শুনে এডওয়ার্ড পুরোপুরি অবাক হয়ে গেল। এরপর র্যাচেল তাকে এমন কিছু তথ্য দিল যার আভাস এডওয়ার্ড আগে থেকেই পেয়েছিল। র্যাচেল বলল, অ্যাসপ্লিক হাসপাতালে রোগীদের ওপর গোপনে অবৈধ মানব পরীক্ষা চালানো হয়। এখানে রোগীদের মস্তিষ্কে অস্ত্রোপচার করে তাদের এক প্রকার জীবন্ত লাশে পরিণত করা হয়। এরপর তারা কোনো প্রশ্ন না করেই যে কোনো আদেশ পালন করতে বাধ্য হয়। আমি যখন এই পরীক্ষাগুলোর বিরোধিতা করি তখন হাসপাতালের লোকেরা আমাকেও পাগল প্রমাণ করার চেষ্টা করে। এরপর র্যাচেল এডওয়ার্ডের দিকে তাকিয়ে বলল, ওরা তোমার অতীত জীবনের কোনো দুর্ঘটনা বা কষ্টের ঘটনাকে সামনে নিয়ে আসবে। তারপরে সবার কাছে প্রমাণ করার চেষ্টা করবে যে সেই ঘটনার কারণেই তুমি মানসিক ভারসাম্য হারিয়েছ। র্যাচেল বলতে শুরু করলো, ঠিক এভাবেই ওরা আমাকে মানসিক রোগী বলে বন্দি করেছিল, কিন্তু কোনোভাবে আমি হাসপাতাল থেকে পালিয়ে আসতে পেরেছি। এখন আমি এই পাহাড়গুলোর মধ্যে লুকিয়ে থাকি, প্রতিদিন নিজের আশ্রয় বদলায় যাতে ওরা আমাকে আবার খুঁজে না পায়। এবার এডওয়ার্ড সবকিছু বুঝতে পারলো। হাসপাতালে তাকে যে র্যাচেলের সঙ্গে দেখা করানো হয়েছিল সে আসল র্যাচেল নয়। তাকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার জন্যই এই পুরো নাটক সাজানো হয়েছিল। র্যাচেল এবার এডওয়ার্ডকে জিজ্ঞাসা করলো, হাসপাতালে থাকার সময় তুমি কি ওদের দেওয়া কোনো কিছু ব্যবহার করেছো, যেমন সিগারেট, কফি বা কোনো ওষুধ? এডওয়ার্ড কিছুক্ষণ ভেবে বলল, মাথা ব্যথা হওয়ার পর ডক্টর কোলি আমাকে একটা ওষুধ দিয়েছিলেন। এই কথা শুনি র্যাচেলের মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সে আতঙ্ক গলায় বলল, তুমি খুব বড় ভুল করে ফেলেছ। ওটা মাথা ব্যথার ওষুধ ছিল না। ওটা এমন এক ধরনের ওষুধ যা মানুষের মধ্যে ভ্রম আর হ্যালুসিনেশন তৈরি করে। সাধারণত 36 থেকে 48 ঘন্টার মধ্যে এর প্রভাব শুরু হয়, আর প্রথম লক্ষণ হলো হাত কাঁপতে শুরু করা। এডওয়ার্ড অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো। সে দেখলো সত্যিই তার হাত কাঁপছে। মুহূর্তের মধ্যেই তার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সেই রাতটা এডওয়ার্ড গুহাতেই কাটালো। পরদিন সকালে র্যাচেল তাকে জাগিয়ে বলল, এবার তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। এডওয়ার্ড দৃঢ় গলায় বলল, আমি তোমাকে এখান থেকে অবশ্যই বের করে নিয়ে যাব। র্যাচেল মাথা নেড়ে বলল, এই দ্বীপ ছাড়ার একটাই পথ আছে, ফেরি, কিন্তু সেটাও অ্যাসফ্লিকের নিয়ন্ত্রণে। তাই চাইলে আমরা এখান থেকে বের হতে পারবো না। কিন্তু এডওয়ার্ড সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যেভাবেই হোক সে এই দ্বীপ থেকে বের হবে এবং অ্যাসপ্লিক হাসপাতালের ভয়ঙ্কর সত্য সবার সামনে প্রকাশ করবে। গুহা থেকে বেরিয়ে সে সরাসরি অ্যাসপ্লিক হাসপাতালে ফিরে এলো। সেখানে পৌঁছাতেই তার সঙ্গে দেখা হলো ডক্টর কোলির। কাছাকাছি এসে কোলি জিজ্ঞাসা করলেন, গত রাতে আপনি কোথায় ছিলেন? তারপর তিনি বললেন, যাই হোক, র্যাচেলকে তো পাওয়া গেছে, তাই এখানে আপনার কাজ শেষ। নিশ্চয়ই এখন দ্বীপ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এডওয়ার্ডের মুখে স্পষ্ট অস্থিরতা দেখা যাচ্ছিল। সে বলল, আমি আর চা খুব শীঘ্রই শাটার আইল্যান্ড ছেড়ে চলে যাব। এই কথা শুনি ডক্টর কোলির মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি অবাক হয়ে বললেন, চাক? কোন চাক? আপনি কার কথা বলছেন? এডওয়ার্ড, আপনি তো এই দ্বীপে একাই এসেছিলেন।
এই কথা শুনি র্যাচেলের বলা কথাগুলো এডওয়ার্ডের কানে বারবার ভেসে উঠল। সে বুঝে গেল ডক্টর কোলি তার মানসিক ভারসাম্য নিয়ে খেলার চেষ্টা করছে। তাই সে আর তর্কে জড়ালো না, শান্তভাবে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, কোন চাক, আমি তো একাই এসেছিলাম। কিন্তু মনে মনে এডওয়ার্ড নিশ্চিত হয়ে গেল যেমন অ্যান্ড্রু লেডিসকে গায়েব করা হয়েছে ঠিক তেমন ভাবেই চাককেও সরিয়ে ফেলা হয়েছে। আর তাকে নিশ্চয়ই লাইট হাউসে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এডওয়ার্ড সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাকে লাইট হাউসে পৌঁছাতে হবে এবং চাককে উদ্ধার করতে হবে। সে চুপচাপ হাসপাতালের করিডোর ধরে লাইট হাউসের দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ সে খুব সাবধানে ফেলছিল। কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো ডক্টর নেওয়ারিং। মনে হচ্ছিল তিনি অনেকক্ষণ ধরেই এডওয়ার্ডের ওপর নজর রাখছিলেন। তিনি তার কথায় এডওয়ার্ডকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলেন, আর সেই ফাঁকি কৌশলে নিজের পকেট থেকে একটি অজ্ঞান করার ইঞ্জেকশন বের করলেন। কিন্তু এডওয়ার্ড ছিল সম্পূর্ণ সতর্ক। সে মুহূর্তেই নিয়ারিং এর চাল বুঝে ফেলল। এক ঝটকা ইঞ্জেকশনটি তার হাত থেকে কেড়ে নিয়ে উল্টে সেটি ডক্টর নিয়ারিং এর শরীরে ঢুকিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ডক্টর নিয়ারিং মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে গেল। এক মুহূর্তও নষ্ট না করে এডওয়ার্ড লাইট হাউসের দিকে দৌড়ে গেল। হাসপাতালের সীমানা পেরিয়ে সে সরাসরি উত্তাল সমুদ্রে ঝাঁপ দিল। প্রচন্ড ঢেউর সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত সে সাঁতলে লাইট হাউসে পৌঁছে গেল। এডওয়ার্ড দেখল লাইট হাউসের বাইরে মাত্র একজন নিরাপত্তারক্ষী পাহারা দিচ্ছে। সে নিঃশব্দে পেছন থেকে গিয়ে গার্ডের ওপর হামলা করল এবং তার বন্দুকটি কেড়ে নিল। তারপর এক মুহূর্ত দেরি না করে লাইট হাউসের সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। উপরের তলায় পৌঁছে দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। সামনেই ডক্টর কোলি শান্তভাবে বসে আছেন, যেন অনেকক্ষণ ধরেই তার অপেক্ষা করছিলেন। এডওয়ার্ড সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করলো, কিন্তু পুরো কেবিন চোখ বুলি সে অবাক হয়ে গেল। সেখানে না ছিল চাক আর না ছিল কোনো অস্ত্রোপচারের সরঞ্জাম। ডক্টর কোলি শান্ত গলায় বললেন, তোমার বন্দুকে কোনো গুলি নেই। তারপর তিনি এডওয়ার্ডকে সামনে এসে বসতে বললেন। এডওয়ার্ড বন্দুকের ম্যাগাজিন খুলে দেখলো সত্যিই সেটি সম্পূর্ণ খালি। ঠিক তখনই তার চোখে পড়ল কোলির টেবিলের ওপর। সেখানে চাকের বন্দুকটি রাখা ছিল। এডওয়ার্ড নিজের বন্দুক নামিয়ে রেখে ডক্টর কোলির সামনে গিয়ে দাঁড়ালো। এরপর কোলি টেবিলে রাখা ফোনটি তুলে কাউকে কল করলেন। তিনি বললেন, ডক্টর সিহানকে উপরে পাঠিয়ে দাও। ডক্টর সিহানের নাম শুনেই এডওয়ার্ড অবাক হয়ে গেল, কারণ তাকে বলা হয়েছিল ডক্টর সিহান ছুটিতে চলে গেছেন। রাগে দাঁত চেপে এডওয়ার্ড বলল, তাহলে ডক্টর সিহান ছুটি থেকে ফিরে এসেছেন। ডক্টর কোলি শান্তভাবে উত্তর দিলেন, না, ডক্টর সিহান কখনোই এই হাসপাতাল ছেড়ে যাননি। কথা বলতে বলতেই কোলির চোখে পড়ল এডওয়ার্ডের কাঁপতে থাকা হাতের দিকে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার খুব হাত কাঁপছে, তোমার কি হ্যালুসিনেশন হচ্ছে? এডওয়ার্ড ক্ষোভে বলল, অবশ্যই হবে, তোমরাই তো আমাকে না জানিয়ে মাদক মিশ্রিত ওষুধ খাইয়ে এসেছো। তোমাদের ষড়যন্ত্র সম্পর্কে সব আমি জেনে গেছি। তোমরা আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছো। সে আরো বলল, গতকাল আমার ডক্টর র্যাচেলের সঙ্গে দেখা হয়েছে। উনি আমাকে তোমাদের সব গোপন সত্য বলে দিয়েছেন। তোমরা তাকেও পাগল প্রমাণ করার চেষ্টা করেছিলে, কিন্তু তিনি পালিয়ে গেছেন, আর তোমরা কোনোদিনও তাকে খুঁজে পাবে না। ডক্টর কোলি শান্ত স্বরে বললেন, না এডওয়ার্ড, তোমার এই লক্ষণগুলো শুধু ওষুধ খাওয়ার কারণে নয়, বরং ওষুধ বন্ধ হয়ে যাওয়ার কারণে হচ্ছে। গত 2 বছর ধরে তুমি এই হাসপাতালেই ভর্তি ছিলে। তোমার চিকিৎসার জন্য আমরা নিয়মিত ওষুধ দিতাম, এখন সেই ওষুধ বন্ধ রয়েছে। তাই তুমি উইথড্রয়াল সিনড্রোমের লক্ষণ অনুভব করছো। তারপর তিনি বললেন, আর ডক্টর র্যাচেলের কথা বলছো, তিনি বাস্তবে নেই। তিনি শুধু তোমার মনের সৃষ্টি, একটি হ্যালুসিনেশন। কিছুক্ষণ থেমে তিনি ধীরে ধীরে বললেন, এডওয়ার্ড, নাকি আমি বলবো অ্যান্ড্রু লেডিস। যে পাগল অ্যান্ড্রু লেডিসকে তুমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলে, সে আর কেউ নয়, সে তুমিই। এই কথা শুনে এডওয়ার্ডের মুখ রাগে লাল হয়ে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না তাকে পাগল প্রমাণ করার জন্য ডক্টর কোলি এত বড় মিথ্যেও বলতে পারেন। তখন ডক্টর কোলি তার হাতে পেশেন্ট নম্বর 67 এর ইনটেক ফর্ম তুলে দিলেন। এডওয়ার্ড ফর্মটি খুলে দেখল সেখানে রোগীর নাম লেখা আছে অ্যান্ড্রু লেডিস। আরো অবাক করার বিষয় হলো, সেই ফর্মে লেখা প্রতিটি তথ্য তার নিজের জীবন কি বর্ণনা করেছে। তাতে লেখা ছিল, অ্যান্ড্রু লেডিস 2য় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছে, সে একজন ইউএস মার্শাল হিসাবে কাজ করেছে। সবকিছু পড়ে এডওয়ার্ড ক্ষুব্ধ হয়ে চিৎকার করে উঠল, এগুলো কি আজে বাজে কথা? আমাকে কি তোমাদের বোকা মনে হয়? এসব বাদ দিয়ে বলো, আমার পার্টনার চাক কোথায়? ডক্টর কোলি আর কোনো তর্ক করলেন না। তিনি সামনে রাখা একটি হোয়াইট বোর্ডের ওপরের পর্দা সরিয়ে দিলেন। পর্দা সরাতেই এডওয়ার্ডের চোখে বোর্ডের দিকে আটকে গেল।
সেখানে বড় অক্ষরে লেখা ছিল এডওয়ার্ড ড্যানিয়েলস ইজ ইকুয়াল টু অ্যান্ড্রু লেডিস, আর তার নিচে লেখা ছিল র্যাচেল সোনাল্ডো ও ডোলোরোস চ্যানাল। ডোলোরোস চ্যানাল ছিল এডওয়ার্ডের স্ত্রী ডোলোরোসের বিয়ের আগের পদবি। ডক্টর কোলি বোর্ডের দিকে ইশারা করে বললেন, ভালো করে দেখো এডওয়ার্ড, এডওয়ার্ড ড্যানিয়েলস আর অ্যান্ড্রু লেডিস দুটি নামই একই অক্ষর রয়েছে, শুধু অক্ষরগুলোর ক্রম বদলে গেছে। আর ঠিক একইভাবে র্যাচেল সোলান্ডো নামের অক্ষরগুলো ডোলোরোস চ্যানাল নামের এই অক্ষর দিয়ে তৈরি। এর মানে খুবই স্পষ্ট, এডওয়ার্ড ড্যানিয়েলস এবং র্যাচেল সোনাল্ডো এই দুটি নাম তুমি নিজের তৈরি করেছো। নিজের আর নিজের স্ত্রীর নামের অক্ষরগুলো এলোমেলো করে এটাই হলো সেই ল অফ 4। আর 67 নম্বর রোগী আর কেউ নয়, তুমি অ্যান্ড্রু লেডিস। ডক্টর কোলি শান্ত গলায় বলতে শুরু করলেন, 2 বছর আগে তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছিলে। সেই অপরাধবোধ তুমি কখনো মেনে নিতে পারোনি, আর সেই কারণেই তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলে। নিজেকে বাঁচানোর জন্য তুমি নিজের মনে একটা কাল্পনিক জগৎ তৈরি করেছিলে। সেখানে তুমি এডওয়ার্ড ড্যানিয়েলস নামে নতুন এক পরিচয় সৃষ্টি করো এবং নিজেকে অ্যান্ড্রু লেডিস থেকে আলাদা করে ফেলো। তারপর সেই এডওয়ার্ড ড্যানিয়েলস হয়েই তুমি অ্যান্ড্রু লেডিসকে খুঁজতে শুরু করো, অথচ সেই অ্যান্ড্রু লেডিস তুমি। ডক্টর কোলি আরো বললেন, আমি চাইলে তোমাকে সেই কল্পনার জগতেই থাকতে দিতে পারতাম, কিন্তু তুমি এই হাসপাতালের সবচেয়ে বিপজ্জনক রোগী। গত 2 বছর ধরে তুমি হাসপাতালের কর্মচারীদেরই নয়, অন্য রোগীদের ওপর বহুবার হামলা করেছো। এমনকি মাত্র 2 সপ্তাহ আগে তুমি প্রায় জর্জ নয়েসকে মেরেই ফেলেছিলে। এই কথা শুনে এডওয়ার্ড ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করলো, সব মিথ্যে, জর্জকে তোমরাই মেরেছো, আমি না। আর আমি তাকে মারবই বা কেন? উত্তরে ডক্টর কোলি বললেন, কারণ সে তোমাকে লেডিস বলে ডাকেছিল আর তুমি সেটা সহ্য করতে পারোনি। তিনি আরো বলেন, এই হাসপাতালে জর্জি ছিল তোমার সবচেয়ে কাছের মানুষ, কিন্তু তাকে নিয়েও তুমি নিজের মনে নতুন একটা গল্প বানিয়ে ফেলেছিলে। তোমার বিশ্বাস তার সঙ্গে তোমার ডেডহ্যাম জেলে দেখা হয়েছিল, অথচ বাস্তবে তোমাদের প্রথম দেখা হয়েছিল এখানেই অ্যাসপ্লেকে। জর্জ বারবার তোমাকে সত্যিটা মনে করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তোমার মস্তিষ্ক তার প্রতিটি কথাকে বিকৃত করে নতুন গল্পে পরিণত করত। সে তোমাকে বোঝাতে চেয়েছিল, তুমি যদি সুস্থ না হও তাহলে তোমার লোবোটমি সার্জারি করা হবে। ডক্টর কোলি ব্যাখ্যা করলেন, লোবোটমি এমন এক ধরনের অস্ত্রোপচার যা সেই সব বিপজ্জনক রোগীদের উপর করা হয় যাদের আর কোনোভাবেই চিকিৎসা করা সম্ভব নয়। এই অস্ত্রোপচারের পর রোগীরা প্রায় জীবন্ত লাশে পরিণত হয়, তারা আর কাউকে ক্ষতি করতে পারে না। কিন্তু তুমি সেই কথাটাকে নিজের কল্পনায় বদলে ফেলেছিলে। তোমার মনে হয়েছিল এখানে রোগীদের উপর অবৈধ মানব পরীক্ষা চালানো হচ্ছে। এরপর ডক্টর কোলি বললেন, আমরা গত 2 বছর ধরে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছি, তোমার প্রতিটি কথাবার্তা রেকর্ড করা হয়েছে। তিনি এডওয়ার্ডের সামনে একটি নথি রাখলেন। ওটা ছিল ওয়ার্ড সিতে জর্জের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনের লিখিত প্রতিলিপি। ডক্টর কোলি বললেন, দেখো, যখন তুমি জর্জকে তার আঘাতের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে তখন সে বলেছিল এই আঘাতগুলো তোমারই দেওয়া। সে আরো বলেছিল, যতদিন তুমি ডোলোরোসকে ভুলতে না পারবে ততদিন তুমি লেডিসের পেছনে ছুটে বেড়াবে এবং কখনোই এই জায়গা ছেড়ে বের হতে পারবে না। সে আসলে তোমাকে বোঝাতে চাইছিল, যতদিন তুমি ডোলোরেসের মৃত্যুর জন্য নিজেকে ক্ষমা করতে না পারবে তুমি এই এডওয়ার্ড ড্যানিয়েলস নামের কাল্পনিক পরিচয়ের মধ্যেই বন্দী থাকবে। তুমি সত্যিটা স্বীকার না করা পর্যন্ত কখনো সুস্থ হবে না, আর কোনোদিন এই হাসপাতাল থেকেও বের হতে পারবে না। কিন্তু ডক্টর কোলির একটি কথাও এডওয়ার্ড বিশ্বাস করলো না। তার কাছে সবকিছুই ছিল সাজানো মিথ্যে। সে কোলির সব কথা সরাসরি অস্বীকার করে আবার চাকের কথা জিজ্ঞাসা করলো, চাক কোথায়? তোমরা তার সঙ্গে কি করেছো? ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকলো চাক। সে সোজা হেঁটে গিয়ে ডক্টর কোলির পাশে দাঁড়িয়ে পড়লো। এই দৃশ্য দেখে এডওয়ার্ড অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল। ডক্টর কোলি চাকের দিকে ইশারা করে বললেন, অ্যান্ড্রু, এই হলো ডক্টর সিহান। গত 2 বছর ধরে এই মানুষটি তোমার চিকিৎসা করে আসছেন। এই কথা শুনেই এডওয়ার্ড যেন অবাক হয়ে গেল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, যাকে এতদিন নিজের বিশ্বস্ত সঙ্গী ভেবেছিল সে চাক আসলে ডক্টর সিহান। এডওয়ার্ড রাগে উন্মত্ত হয়ে উঠল। সে ঝাঁপিয়ে পড়ে টেবিলের ওপর রাখা বন্দুকটি তুলে নিল এবং ডক্টর কোলির দিকে গুলি চালিয়ে দিল। গুলিটি যেন কোলির বুক ভেদ করে বেরিয়ে গেল। চারদিকে রক্ত ছিটিয়ে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয় ডক্টর কোলি একটুও নড়লেন না। পরের মুহূর্তেই তার শরীরের সব রক্ত আর ক্ষতচিহ্ন অদৃশ্য হয়ে গেল। এডওয়ার্ড অবাক হয়ে গেল। সে আবার নিজের বন্দুকের দিকে তাকালো, আর তখনই বুঝতে পারলো ওটা আসলে একটি প্লাস্টিকের খেলনা বন্দুক। অর্থাৎ একটু আগে সে যা দেখেছে তার কিছুই বাস্তবিক ঘটেনি। না কোনো গুলি ছোড়া হয়েছিল, না কোনো রক্ত ঝরেছিল। সবই ছিল তার মাথায় তৈরি এক ভয়ঙ্কর হ্যালুসিনেশন।
এরপর ডক্টর কোলি হাতে কয়েকটি ছবি নিয়ে এডওয়ার্ডের সামনে এসে দাঁড়ালেন। ছবিগুলোতে দেখা যাচ্ছিল 3টি নিষ্পাপ শিশুর নিথর দেহ, যারা জলে ডুবে মারা গেছে। ডক্টর কোলি শান্ত গলায় বললেন, এগুলোকেও তুমি কি অস্বীকার করবে অ্যান্ড্রু? তোমার সেই ছোট্ট মেয়েটিকেও অস্বীকার করবে যে বারবার তোমার স্বপ্নে ফিরে আসে? এডওয়ার্ডের চোখ স্থির হয়ে গেল ছবির সেই ছোট্ট মেয়েটিরই ওপর। হঠাৎ করে তার সব স্মৃতি একে একে ফিরে আসতে শুরু করলো। সে বুঝতে পারলো ওই ছোট্ট মেয়েটি তার নিজের মেয়ে। তার নাম ছিল র্যাচেল। এডওয়ার্ডের চোখ ভিজে উঠল, আর সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল সে এডওয়ার্ড ড্যানিয়েলস নয়, সে আসলে অ্যান্ড্রু লেডিস। 2 বছর আগে অ্যান্ড্রু আর তার স্ত্রী ডলোরেসের সম্পর্কে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসার পর অ্যান্ড্রু গভীর বিষণ্ণতায় ভুগতে শুরু করে। নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে রাখতো আর বাকি সময় মদ খেয়ে কাটাতো। ধীরে ধীরে সে নিজের পরিবার থেকে সম্পূর্ণ দূরে সরে যায়। অ্যান্ড্রুর এই আচরণের কারণে ডলোরেসের মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। একদিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ডলোরেস তাদের ফ্ল্যাটে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এরপরও অ্যান্ড্রু স্ত্রীর মানসিক অবস্থাকে গুরুত্ব দেয়নি। কিছুদিন পর সে একটি হ্রদের ধারে নতুন বাড়ি কিনলো। তারপর স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে সেখানে থাকতে শুরু করলো। একদিন কাজ শেষে অনেক রাত করে বাড়ি ফিরলো অ্যান্ড্রু। সে দেখলো ডলোরেস হ্রদের ধারে বসে আছে, পুরো শরীর ভেজা, নিঃশব্দ আর শূন্য দৃষ্টিতে কোথাও তাকিয়ে আছে। অ্যান্ড্রু যখন হ্রদের দিকে তাকালো, তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ডলোরেস নিজের উন্মাদনার মধ্যে তাদের 3 সন্তানকে হ্রদে ডুবিয়ে হত্যা করেছে। অ্যান্ড্রু পাগলের মতো দৌড়ে গিয়ে একে একে শিশুদের নিথুর দেহ জল থেকে তুলে আনলো। ঠিক তখনই ডলোরেস তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। প্লিজ অ্যান্ড্রু, আমাকে এই নরকের মতো জীবন থেকে মুক্তি দাও। অ্যান্ড্রু বুঝতে পেরেছিল সে তার স্ত্রীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। ডলোরেস আর কোনোদিন আগের মানুষ হয়ে ফিরবে না। কাঁপা হাতে, পাথর চাপা হৃদয় নিয়ে সে নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করলো। সবকিছু মনে পড়তেই অ্যান্ড্রু আর নিজেকে সামলাতে পারল না। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে হাসপাতালের একটি বিছানায় শুয়ে থাকতে দেখলো। ডক্টর কোলি তার পাশে বসেছিলেন। তিনি শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, এবার বলো অ্যান্ড্রু, তুমি এখানে কেন আছো? আমরা সবকিছু তোমার নিজের মুখ থেকে শুনতে চাই। অ্যান্ড্রুর চোখ অশ্রুতে ভরে গেল। কাঁপা গলায় সে বলল, আমি আমার স্ত্রী ডলোরেসকে হত্যা করেছি। তারপর থেকেই আমার মানসিক অবস্থা ভেঙে পড়ে, তাই আমাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। ডলোরেস বারবার বলতো সে নিজের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু আমি কখনো তার কথা গুরুত্ব দিয়ে শুনিনি। যখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। আমার কারণেই আমার স্ত্রী আর আমার 3 সন্তান মারা গেছে। এইসব মৃত্যুর জন্য আমিই দায়ী। এই কথাগুলো বলেই অ্যান্ড্রু চুপ করে গেল। কয়েক মুহূর্তে ঘরের নীরবতা নেমে এলো। তারপর ডক্টর কোলি আবার বলতে শুরু করলেন, যখন তোমাকে অ্যাসক্লিপে ভর্তি করা হয়, তখন তুমি নিজের মনের মধ্যে আর একটি কাল্পনিক গল্প তৈরি করে ফেলেছিলে। সেই গল্পে তুমি বিশ্বাস করতে শুরু করো যে অ্যাসক্লিপ হাসপাতাল থেকে র্যাচেল নামে এক রোগী নিখোঁজ হয়েছে, আর সেই ঘটনা তদন্ত করার জন্য ইউএস মার্শাল এডওয়ার্ড ড্যানিয়েলস হিসাবে তোমাকে এখানে পাঠানো হয়েছে। তোমার মস্তিষ্ক বারবার এমন মিথ্যা গল্প তৈরি করছিল যাতে তুমি সত্যের মুখোমুখি না হতে পারো, আর যতক্ষণ না তুমি সত্যিটা মেনে নিচ্ছিলে ততক্ষণ পর্যন্ত তোমার চিকিৎসা করা সম্ভব ছিল না। ডক্টর কোলি আরো বললেন, তাই আমরা অন্য একটি পথ বেছে নিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার নিজের বানানো গল্পগুলোতেই তোমার সামনে বাস্তবের মতো তুলে ধরবো, যাতে তুমি নিজেই বুঝতে পারো তোমার বিশ্বাস করা ঘটনাগুলো আদেও সম্ভব নয়। সেই কারণেই আমরা তোমার গল্প অনুযায়ী এই পুরো নাটকটা সাজিয়েছিলাম, যাতে তুমি নিজের চোখে দেখতে পারো পেশেন্ট নাম্বার 67 র্যাচেল সোলান্ডো তোমার পার্টনারের নিখোঁজ হয়ে যাওয়া কিংবা হাসপাতালে রোগীদের উপর অবৈধ মানব পরীক্ষা চালানো এসব তোমার কল্পনার সৃষ্টি। এরপর ডক্টর কোলি বললেন, তোমার বিপজ্জনক আচরণের কারণে অ্যাসক্লিপ হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস আমাদের উপর প্রচন্ড চাপ দিচ্ছে। তারা বলেছে যদি এবারও আমরা তোমাকে সত্যটা মনে করাতে ব্যর্থ হই, তাহলে তোমার লোবোটমি সার্জারি করা হবে। সেই অস্ত্রোপচারের পর তুমি এক জীবন্ত লাশে পরিণত হবে। তখন আর তোমার কারণে কারো কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। অবাক হয়ে অ্যান্ড্রু বলল, কিন্তু ডক্টর, আমি তো এখন সবকিছু মনে করতে পেরেছি। ডক্টর কোলি মৃদু হেসে বললেন, হ্যাঁ অ্যান্ড্রু, কিন্তু এটা প্রথমবার নয়। আজ থেকে 9 মাস আগেও আমরা ঠিক একই পরীক্ষা করেছিলাম। তখনও তোমার সব স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু কিছুদিন পর তুমি আবার সব ভুলে গেলে এবং নিজের কল্পনার জগতে ফিরে গেলে। তাই এবারই তোমার শেষ সুযোগ। যদি আবার তুমি এডওয়ার্ড ড্যানিয়েলসে পরিণত হও, তাহলে তোমার ব্রেন সার্জারি করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। পরের দিন সকালে অ্যান্ড্রু হাসপাতালের সিঁড়িতে চুপচাপ বসেছিল। দূর থেকে ডক্টর কোলি আর ডক্টর নেরিং তাকে লক্ষ্য করছিলেন।
তাদের একটাই ভয়, যদি অ্যান্ড্রু আবার অ্যাডওয়ার্ড হয়ে যায়। ঠিক তখনই ডক্টর শিহান এসে অ্যান্ড্রুর পাশে বসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি করার পরিকল্পনা? অ্যান্ড্রু ধীরে ধীরে উত্তর দিল, যেভাবেই হোক এই দ্বীপ থেকে বের হতে হবে চাক। ডক্টর শিহান আবার নিজের নামের বদলে চাক শুনে হতাশ হয়ে পড়লেন। তিনি বুঝে গেলেন অ্যান্ড্রুর মন আবারও আগের অবস্থায় ফিরে গেছে। সে আবার নিজেকে এডওয়ার্ড ড্যানিয়েলস ভাবতে শুরু করেছে। ডক্টর শিয়ান দূরে দাঁড়িয়ে থাকা ডক্টর কোলির দিকে তাকিয়ে ইশারা করলেন। ইশারার অর্থ ছিল একটাই, অ্যান্ড্রু আবারও এডওয়ার্ড হয়ে গেছে। ডক্টর কোলির সামনে আর কোনো পথ খোলা রইল না। অবশেষে তিনি অ্যান্ড্রুর লোবোটমি সার্জারির সিদ্ধান্ত নিলেন। তারপর ডক্টর কোলি, ডক্টর নিয়ারিং এবং হাসপাতালের কয়েকজন কর্মী অ্যান্ড্রুর দিকে এগিয়ে এলেন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। তাদের আসতে দেখে অ্যান্ড্রু উঠে দাঁড়ালো। তারপর ডক্টর শিহানের দিকে শান্তি গলায় বললেন, জানো চাক, মাঝে মাঝে ভাবি কোনটা বেশি ভয়ঙ্কর, একজন দানব হয়ে বেঁচে থাকা নাকি একজন ভালো মানুষ হয়ে মারা যাওয়া। আমার মনে হয় একজন ভালো মানুষ হয়ে মারা যাওয়াই অনেক ভালো। এই কথাগুলি বলে সে সামনে হাঁটতে শুরু করলো। ডক্টর শিহান মুহূর্তেই কথার আসল অর্থ বুঝে গেলেন। তিনি উপলব্ধি করলেন অ্যান্ড্রু মোটেও আগের অবস্থায় ফিরে যায়নি। তার সবকিছু মনে আছে, কিন্তু সে এমন সত্য নিয়ে আর বাঁচতে চায় না যেখানে নিজের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকা তার কাছে মৃত্যুর থেকেও বেশি কষ্টের ছিল। তাই এবার সে ইচ্ছে করেই অভিনয় করেছে যে সে এখনো সুস্থ হয়নি, কারণ সে জানতো এটি তার লোবোটমি সার্জারি হবে। আর সেই অস্ত্রোপচারের মাধ্যমে সে চিরদিনের জন্য নিজের ভয়াবহ স্মৃতি থেকে মুক্তি পাবে। এরপর অ্যান্ড্রুকে লোবোটমি সার্জারির জন্য নিয়ে যাওয়া হলো। যে অস্ত্রোপচারের পর সে চিরতরে মুক্তি পাবে তার সব যন্ত্রণা, অপরাধবোধ আর দুঃস্বপ্ন থেকে। এই সিনেমার সমাপ্তি নিয়ে আজ দর্শকদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। অনেকের মতে শেষ দৃশ্য যা দেখানো হয়েছে সেটাই পুরো সত্য নয়। তাদের মতে এডওয়ার্ড আসলে কখনোই পাগল ছিল না, বরং সিনেমার শেষে হাসপাতালের ডক্টররা তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে সফল হয়েছে, যাতে সে হাসপাতালে সেই ভয়ঙ্কর গোপন সত্য প্রকাশ করতে না পারে যে সেখানে সত্যি রোগীদের ওপর গোপনে মানব পরীক্ষা চালানো হচ্ছিল। কিন্তু আমাদের মতে এই দ্বিতীয় তত্ত্বটি একবারই সঠিক নয়। কারণ সিনেমার শুরুতেই যখন এডওয়ার্ড প্রথমবার ডক্টর কোলির সঙ্গে দেখা করে, তখন কোলি তাকে নকল র্যাচেলের একটি ছবি দেখান। ছবিটি দেখার সঙ্গে সঙ্গেই এডওয়ার্ডের মনে ছোট্ট মেয়ে র্যাচেলের মুখ ভেসে ওঠে। খেয়াল করলে দেখবেন সেই দৃশ্যের আগে সিনেমায় এডওয়ার্ড কখনোই ওই ছোট্ট মেয়েটির ছবি দেখেনি, অর্থাৎ সেই স্মৃতি তার মনের ভেতরে আগেই ছিল। যারা দ্বিতীয় তত্ত্বে বিশ্বাস করেন তারা বলেন ওই ছোট্ট মেয়েটি নাকি একজন ইহুদি শিশু, যার মৃতদেহ এডওয়ার্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি ক্যাম্পে দেখেছিল। সেই দৃশ্যই নাকি তার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল, তাই সে বারবার সেই মেয়েটিকে দেখতে পেত। কিন্তু এই যুক্তি এক জায়গায় সে ভেঙে পড়ে, কারণ সিনেমার একেবারে শেষ দিকে ডক্টর কোলি আবারও এডওয়ার্ডকে সেই ছোট্ট মেয়েটিরই ছবি দেখান। যদি সে সত্যিই কোনো অজানা ইহুদি শিশু হতো যাকে এডওয়ার্ড শুধু নাৎসি ক্যাম্পে দেখেছিল, তাহলে ডক্টর কোলির কাছে সেই শিশুর ছবি আসবে কোথা থেকে? এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর নেই। আর সেখানে দ্বিতীয় তত্ত্বটি সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হয়। সব মিলিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো এডওয়ার্ড ড্যানিয়েলস আসলে অ্যান্ড্রু লেডিসি ছিল। নিজের স্ত্রী ও সন্তানদের হারানোর অসহনীয় মানসিক আঘাতে সে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, আর তাকে সত্যের মুখোমুখি এনে সুস্থ করে তোলার জন্যই অ্যাশক্লিফ হাসপাতালের ডক্টররা পুরো ঘটনাটাকে একটি পরিকল্পিত নাটকের মতো সাজিয়েছিলেন। বন্ধুরা, আপনাদের অনেকেই জানিয়েছেন যে আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছায় না। তাই যদি এখনো করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এরপর নোটিফিকেশন বেল আইকনে চাপ দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন। তাহলে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।